আজকে আমি আলোচনা করব টেন্স নিয়ে। এখন অনেকে বলবে ভাই আমাদের তো টেন্স নামে কোনো টপিক নাই, এইচএসসিতে আমাদের টেন্স নামে কোনো টপিক নাই। দেখো, এই টেন্স হচ্ছে তোমার একদম ভিত্তি। ইংরেজিতে যদি কেউ বলে যে ভাই তোমার ভিত্তি স্ট্রং করো, তোমার ভিত্তি ঠিক নাই, হ্যাঁ তুমি কি করতে পারো, তাহলে মূল কথা হচ্ছে তোমাকে আগে টেন্সটা ভালো করে জানতে হবে। তুমি যদি টেন্স না জানো তাহলে যতই তোমাকে সামনে নিয়ে যায় না কেন তোমার সমস্যা হবে। তুমি ভয়েস চেঞ্জ করতে গেলে সমস্যায় পড়বা, ন্যারেশন করতে গেলে সমস্যায় পড়বা, হ্যাঁ ট্রান্সলেশন বলো, প্রত্যেকটা রাইট ভার্বে, কন্ডিশনাল সেন্টেন্সে প্রত্যেকটা ক্ষেত্রে তুমি সমস্যা ফেস করবা। আমরা শুরু করে দিই আমাদের আজকের ক্লাসটা। সো টেন্স, হ্যাঁ এটা বাংলায় বলে এটাকে কাল। ক্রিয়া বা কাজ সম্পাদিত হওয়ার সময়কে টেন্স বলে। ক্রিয়া বা কাজ সম্পাদিত হওয়ার সময়কে টেন্স বলে। আচ্ছা, প্রচলিত গ্রামার আর মডার্ন গ্রামার এগুলো নিয়ে ঝামেলা আছে, থাক আমরা এটা নিয়ে আলোচনা না করি, কারণ এগুলো ভবিষ্যতে আবারও চেঞ্জ হতে পারে। প্রচলিত গ্রামার অনুযায়ী টেন্স 3 প্রকার, আধুনিক গ্রামার অনুযায়ী 2 প্রকার। হ্যাঁ, তো এগুলো নিয়ে আমরা ঝামেলা করবো না, এটা জাস্ট জানার জন্য যে আধুনিক গ্রামার অনুযায়ী টেন্স 2 প্রকার। কেউ যদি জিজ্ঞেস করে আমরা বলবো, বাট আমরা প্রচলিত গ্রামারটাই ফলো করব। হ্যাঁ, আধুনিক গ্রামার এটা আমাদের কাছে অ্যাপ্রুভ হতে হতে অনেক সময় লাগবে। তো টেন্স চেনার উপায় হচ্ছে আমরা প্রথমে দেখব যে ক্রিয়ার শেষে কি আছে। ক্রিয়ার শেষে লমা আছে নাকি। ক্রিয়ার শেষে যদি লমা থাকে তাহলে সেটা হচ্ছে পাস্ট টেন্স। হ্যাঁ, আর লমা যদি না থাকে এবং বও যদি না থাকে তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। লমা আর ব যদি না থাকে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর যদি ব থাকে সেটা হচ্ছে ফিউচার টেন্স। দেখো, আমি বাজারে গিয়েছিলাম, এখানে ক্রিয়া হচ্ছে গিয়েছিলাম। ক্রিয়া শেষে কি আছে? ম আছে। তা লমা থাকবে যেখানে এটা পাস্ট টেন্স, তাহলে এটা কি টেন্স? পাস্ট টেন্স। আমি বাজারে যাই, এটা হচ্ছে ক্রিয়া। ক্রিয়ার শেষে কোনো লম আছে? নাই। কোনো ব আছে? নাই। তাহলে এটা প্রেজেন্ট টেন্স। আমি বাজারে যাব, এখানে ক্রিয়া শেষে কি আছে? ব আছে। তাহলে এটা কোন টেন্স? ফিউচার টেন্স। তাহলে প্রথমে আমরা একটা বাংলা বাক্য দেখলে আগে আইডেন্টিফাই করব যে এটা কোন টেন্স। হ্যাঁ, এটা প্রেজেন্ট, পাস্ট নাকি ফিউচার। তারপরে এটার ইংরেজি কি হবে সেটা পরে আমরা দেখব। হ্যাঁ, ধাপে ধাপে। এখন একটা জিনিস নিয়ে আমরা আলোচনা করি যে মনে রাখতে হবে ক্রিয়া শেষে যদি থাকে নি অথবা থাকে না, এক্ষেত্রে আমাদেরকে তফাৎটা বুঝতে হবে। যদি থাকে ক্রিয়া শেষে নি তাহলে ওইটা পাস্ট টেন্স, আর যদি না ওইটা প্রেজেন্ট টেন্স। নি থাকলে পাস্ট টেন্স আর না থাকলে প্রেজেন্ট টেন্স। এক্সাম্পল দেখি, আমি স্কুলে যাইনি। আমি স্কুলে যাইনি এর মানে হচ্ছে আমি অতীতকালে যাইনি, তার মানে এটা হচ্ছে পাস্ট টেন্স। আর আমি স্কুলে যাই না তার মানে সে সচরাচরই যায় না। হ্যাঁ, আই ডোন্ট গো টু স্কুল। সো এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এই সামান্য তফাৎটুকু সেন্স খাটাইতে হবে। ওকে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নর্মালি কোনো একটা ঘটনা বর্তমানকালে যাই, খাই, গাই এরকম কোনো কিছু বোঝালে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। তো এটা হচ্ছে স্ট্রাকচার। মনে রাখতে হবে যে থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাস, অন্যথায় ডু। নেগেটিভ ইন্টারোগেটিভ করার সময় এর মানে হচ্ছে যদি এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটাকে যদি আমি কখনো নেগেটিভ করতে চাই অথবা ইন্টারোগেটিভ করতে চাই তখন আমরা ইউজ করব হয় ডু নতুবা ডাস। হয় ডু নতুবা ডাস, এই যে কোনো একটা ইউজ করব। যেমন আমি বাজারে যাই, হ্যাঁ এটা নর্মালি একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রথমে আমরা লিখব আই, তারপরে ভার্ব গো, তারপরে টু মার্কেট। তাহলে সাবজেক্ট, ভার্ব, তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন। একই বাক্যকে যদি আমি নাবোধক করতে চাই তাহলে আমি বাজারে যাই না, আমি বাজারে যাই না। সো আইয়ের পরে আমরা একটা ডোন্ট অথবা ডাজন্ট দিব। এখন ডোন্ট দিব নাকি ডাজন্ট দিব সেটা ডিপেন্ড করবে এটা থার্ড পারসন সিঙ্গুলার কিনা। সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, কারণ আই তো আর থার্ড পারসন সিঙ্গুলার না, তাহলে এখানে ডাজ হবে না, কি হবে? ডোন্ট। তাহলে আই ডোন্ট গো টু মার্কেট, আই ডোন্ট গো টু মার্কেট। হ্যাঁ, সো থার্ড পারসন আশা করছি তোমাদের বোঝাতে হবে না। আমি তুমি ছাড়া বাকি আছে যারা থার্ড পারসন তারা। হ্যাঁ, এই আইটা হচ্ছে ফার্স্ট পারসন, হ্যাঁ ইউটা হচ্ছে সেকেন্ড পারসন। এই আমি তুমি এই জাতীয় ছাড়া অন্য বাকি যারা আছে সবাই হচ্ছে থার্ড পারসন।
এখন এই বাক্যটা আমি যদি প্রশ্ন করি যে আমি কি বাজারে যাই, তাহলে কি করতে হবে? যখন আমি বাজারে যাই, আই গো টু মার্কেট, এটার প্রশ্নবোধক বাক্য হচ্ছে জাস্ট এর সামনে ডু অথবা ডাজ বসায় দাও। এর সামনে ডু অথবা ডাজ বসাই দিলেই সেটা প্রশ্নবোধক হয়ে যাবে। এখন এটা তো আমি তো ফার্স্ট পারসন, তাহলে আমরা দিব ডু, যে ডু আই গো টু মার্কেট। তাহলে আমি কি বাজারে যাই এর ট্রান্সলেশন হচ্ছে ডু আই গো টু মার্কেট। এখন এই সেম বাক্যটা যদি আমি বলি আমি কি বাজারে যাই না, এটা এখন হয়ে গেছে একই সাথে প্রশ্নবোধক এবং নাবোধক। ওই আগের যে বাক্যটা আছে ডু আই গো টু মার্কেট, ওর সাথে জাস্ট একটা নট বসাই দিব যে ডোন্ট আই গো টু মার্কেট, তাহলেই হয়ে যাবে। এখন দেখো, যদি কেউ বলে আমি কখন বাজারে যাই, কখন এর ইংলিশ কি? হোয়েন। এই হোয়েনটাকে জাস্ট সামনে এনে বসাই দিতে হবে। এই যে আমি কি বাজারে যাই, ডু আই গো টু মার্কেট, এর সামনে যদি হোয়েন লাগাই দাও তাহলে কি হবে? হোয়েন ডু আই গো টু মার্কেট, জাস্ট এইটুকুই। আমি কেন বাজারে যাই, ওই যে ডু আই গো টু মার্কেট আছে না, এটার সামনে শুধু কেনর ইংলিশ হোয়াইটা লাগাই দাও, হোয়াই ডু আই গো টু মার্কেট। ওকে, তো মনে রাখতে হবে যে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে কিন্তু এস বা ইএস যুক্ত হবে, আর থার্ড পারসন সিঙ্গুলার হলে প্রশ্ন করার সময় ডাজ অথবা ডু আনতে হবে, নেগেটিভ অথবা ইন্টারগেটিভ করার সময়। তো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে থার্ড পারসন সিঙ্গুলার হলে কিন্তু ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। এটা খুবই সিম্পল একটা বিষয়, ছোট বাচ্চাদের পড়াচ্ছি। যেমন সে বই পড়ে, হি রিডস বুক, হিটা আছে থার্ড পারসন, আমি তুমি ছাড়া বাকি আছে যারা, আমি তুমি না এটা হি, এই জন্য ভার্বের সাথে এস যুক্ত করে দিলাম, হি রিডস বুক। আর একই সাথে এটাকে যদি আমি নাবোধক করতে চাই তাহলে হি ডোন্ট না হয়ে হবে ডাজেন্ট। আমাদের একটু আগে ডোন্ট হয়েছে, কিন্তু এখন হবে ডাজেন্ট, হি ডাজেন্ট রিড বুক। একই সাথে এটাকে প্রশ্ন করতে গেলে আমরা ডাজটা সামনে নিয়ে আসবো, প্রশ্ন না হলে ডাজেন্ট নিয়ে আসবো, যদি কেন আসে তাহলে হোয়াই সামনে নিয়ে আসবো, এবং কেন একই সাথে না হলে হোয়াই ডাজেন্ট নিয়ে আসবো। আশা করছি বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব পাস্ট ইনডেফিনিট টেন্স। একটু ধৈর্য ধরতে হবে, এত সহজে শেখা যাবে না, ধৈর্য ধরতে হবে। পাস্ট ইনডেফিনিট টেন্স আমরা স্ট্রাকচারটা মনে রাখি যে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। অনেকেই বলতে পারে ভাই প্রেজেন্ট ইনডেফিনিটের পরে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, প্রেজেন্ট ইনডেফিনিটের পরে প্রেজেন্ট কন্টিনিউয়াস, বাট আমার পড়ানোর স্টাইলটা এরকম, আমি ইনডেফিনিটগুলো আগে পড়াই, তারপরে কন্টিনিউয়াসগুলো আগে পড়াই, তারপরে পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস, আমি এই সিকোয়েন্সে পড়াই শিক্ষার্থীদেরকে। তো একটু আগে আমরা পড়লাম প্রেজেন্ট ইনডেফিনিট, এখন আমরা পড়তেছি পাস্ট ইনডেফিনিট। একই ধরনের বাক্য, শুধুমাত্র এখানে ক্রিয়ার শেষে থাকবে লমা। স্ট্রাকচারও সেম, শুধুমাত্র সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরিবর্তে এখানে ভার্বের শুধু পাস্ট ফর্ম ইউজ হবে, ভার্বের পাস্ট ফর্ম। যেমন আমি বাজারে গিয়েছিলাম, একই স্ট্রাকচার, শুধু ভার্বের পাস্ট ফর্ম আই, তারপর ভার্বের পাস্ট ফর্ম ওয়েন্ট, কোথায় গিয়েছিলাম? টু মার্কেট। এখন যদি বলে আমি বাজারে গিয়েছিলাম না বা যাইনি, তাহলে কি হবে? ওই সাবজেক্টের পরে একটু আগে আমরা ডোন্ট বসাইছি, এখন আমরা বসাবো ডিডেন্ট। পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে যদি আমরা সেই বাক্যটাকে নেগেটিভ করতে চাই তাহলে আমরা আনবো ডিডেন্ট, আই ডিডেন্ট গো টু মার্কেট। আমি কি বাজারে গিয়েছিলাম প্রশ্ন করছে, তাহলে আমরা কি করব? ডিডটাকে সামনে নিয়ে আসবো, ডিড আই গো টু মার্কেট। আমি কি বাজারে গিয়েছিলাম না বা যাইনি, একই সাথে প্রশ্ন না, তাহলে হবে ডিডেন্ট আই গো টু মার্কেট। আমি কখন বাজারে গিয়েছিলাম, জাস্ট আমরা ওই হোয়েনটা সামনে নিয়ে আসবো, যে হোয়েন ডিড আই গো টু মার্কেট। আমি কেন বাজারে গিয়েছিলাম, কেন ইংলিশ হোয়াইট আমরা জাস্ট সামনে নিয়ে আসবো, যে হোয়াই ডিড আই গো টু মার্কেট। এখানে একটা কমন মিস্টেক সবাই যেটা করে সেটা হচ্ছে যখন এই প্রশ্ন বা নাবোধক করে তখন অনেকে এই যে আই ডিডেন্ট ওয়েন টু মার্কেট লেখে, যে আমি বাজারে গিয়েছিলাম আই ওয়েন টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম না আই ডিডেন্ট ওয়েন টু মার্কেট, এটা লেখে। কিন্তু যখন আমি এখানে নেগেটিভ করব তখন তো অলরেডি আমরা এখানে ভার্বের একটা পাস্ট ফর্ম ইউজ করেই ফেলেছি, ডিড, টু এর পাস্ট ফর্ম ডিড। তো একটা যেহেতু আমরা পাস্ট ফর্ম ইউজ করেই ফেলেছি, অপরদিকে আবার ওয়েনটি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, তখন আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মটা ইউজ করব। হ্যাঁ, তো ডিডেন্ট আই গো টু মার্কেট, হোয়াই ডিড আই গো টু মার্কেট, এইটা লিখবো আমরা, কখনো আমরা ওয়েট লিখবো না। এখন আমরা দেখি ফিউচার ইনডেফিনিট টেন্স। হ্যাঁ, ফিউচার ইনডেফিনিট টেন্স কীরকম আমরা দেখছি প্রথমেই, যে ক্রিয়া শেষে ব থাকবে, একটা সাধারণ বাক্য কিন্তু সেটা ভবিষ্যতে ঘটনাটা ঘটবে। এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। শ্যাল আগে ইউজ হয়তো, এখন আর হয় না। সাবজেক্টের পরে সরাসরি উইল, সাবজেক্ট উইল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখন প্রশ্নবোধক নাবোধক বা নাবোধক প্রশ্ন করার সময় আমরা উইলটাকে সামনে বা পিছনে যেভাবে উইল মানে বসানো লাগে, ডু ডাজ যেভাবে আমরা ইউজ করেছি সেভাবে ইউজ করব। হ্যাঁ, এটা এখানে সুবিধা আরও ভালো যে ডু ডাজের কোনো ঝামেলা নাই। হ্যাঁ, এখানে
একটাই শুধু ব্যাপার স্যাপার, সেটা হচ্ছে উইলকে নিয়ে। অ্যান্ড উইলটা সামনে আসবে প্রশ্ন করতে গেলে, আর নট থাকলে উইলের সাথে নট বসায় দিতে হবে, এই এতটুকুই শুধু সেন্স থাকলেই হবে। আমি বাজারে যাব, তো এটার ইংলিশ কি? সাবজেক্ট আই, তারপরে উইল, তারপরে ভার্বের বেস ফর্ম গো, কোথায় যাবে? টু মার্কেট। এখন আমি বাজারে যাব না, তাহলে কি হবে? আই উইল নট গো টু মার্কেট। উইল নটটাকে শর্ট করে বলা হয় ওন্ট। আমি কি বাজারে যাব প্রশ্ন করছে, তাহলে উইলটাকে যা সামনে নিয়ে আসতে হবে, যে উইল আই গো টু মার্কেট। আমি কি বাজারে যাব না, তাহলে একই সাথে আমাদের প্রশ্ন এবং না, তাহলে আমাদেরকে লিখতে হবে ওন্ট আই গো টু মার্কেট। এর মানে হচ্ছে যে উইল নট আই গো টু মার্কেট। আমি কখন বাজারে যাব, তাহলে হোয়েনটাকে সামনে নিয়ে আসবো, যে হোয়েন উইল আই গো টু মার্কেট। আমি কেন বাজারে যাব, হোয়াই উইল আই গো টু মার্কেট। আর আমি কেন বাজারে যাব না, হোয়াই ওন্ট আই গো টু মার্কেট, হোয়াই ওন্ট আই গো টু মার্কেট। তো এইভাবে আমরা চিনবো, হ্যাঁ, যে কোনো বাক্য, সেটা বাংলা দিক ইংলিশ দিক, আমরা দেখে আমরা প্রথমে বুঝতে পারবো যে এটা কোন টেন্স, এটা আমাদেরকে বুঝতেই হবে। এতটুকু যদি না বুঝি তাহলে আমরা সামনে অনেক সমস্যায় পড়বো। হ্যাঁ, সামনের টপিকগুলো তো মানে কি বলবো, এটা তো পারবোই না। আর এরপর যতই যাব আমাদের সারা জীবন গ্যাপ থাকবেই। টেন্স যে না শিখে চলে যায় তার সারা জীবন গ্যাপ থাকবে, প্রতিটা টপিকেই গ্যাপ থাকবে, প্রতিটা টপিকে তার সমস্যা থাকবেই। এখন আমরা চলে আসছি কন্টিনিউয়াস টেন্সে। কন্টিনিউয়াস টেন্সে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রথমে পড়বো। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের চেনার উপায়। হ্যাঁ, আবারও বলে রাখছি যে অনেকেই তোমাকে বলবে যে এগুলো পড়ার কোনো প্রয়োজন নাই, তেসে এগুলো পড়ার কোনো প্রয়োজন নেই, অনেকেই তোমাকে বলবে। কিন্তু ভাইয়া তুমি ওদের কথা শুনিও না, শর্টকাটে ভালো করে শিখতে পারবে না, শর্টকাটে কখনো সাকসেস আসে না। হ্যাঁ, এগুলো তেসেও তোমার লাগবে না, সে ঠিকই বলতেছে, কিন্তু সে তোমাকে এক গাদা এক্সাম্পল দিয়ে এর থেকে আরও বেশি কিছু শেখায় ফেলবে। হ্যাঁ, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি, এগুলো অনেকের কাছে অনেকে বলবে যে এইভাবে ইংরেজি শেখা যায় না। হ্যাঁ ভাই, আমরা ইংরেজি শিখতে আসি নাই, হ্যাঁ আমরা ইংরেজিতে পাণ্ডিত্য অর্জন করতেও আসি নাই, আমরা এইচএসসিতে একটা ভালো মার্কস পেতে আসছি। এজন্য আমাদের যেটা শেখা দরকার, যেভাবে শেখা দরকার আমরা সেভাবে শিখবো। এবং আমি তোমাদেরকে বলছি, তোমাকে এভাবেই ইংরেজি শিখে সামনের দিকে যাইতে হবে। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রথমে আমরা মাথায় রাখবো প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমানকাল, কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান। তার মানে বর্তমানকালে কোনো একটা ঘটনা চলতেছে বা চলছে, চলমান, এইরকম ঘটনাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা চেনার উপায় হচ্ছে ক্রিয়ার শেষে থাকবে এরকম তেসে, তেসি, তেসো, তেসেন, ছি, ছে, ছো, ছেন, এরকম থাকবে। এগুলো দেখলে আমরা বুঝবো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি তোমাদেরকে বলি যে আমি কাজে যাচ্ছি, এই যে যাচ্ছি ক্রিয়া শেষে ছি আছে, অথবা আমি এটাকে বলতে পারতাম আমি কাজে যাইতেছি। এই তেসে, তেসো, তেসি এগুলো যদি বাক্যে ক্রিয়া শেষে যদি থাকে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এই টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট এম ইজ আর প্লাস মূল ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্টের পরে কি হবে? এম ইজ আর হবে, যে কোনো একটা হবে, মূল ভার্বের সাথে আইএনজি হবে, এরপর এক্সটেনশন বা অবজেক্ট হবে। যেমন আমি ইংরেজি পড়াচ্ছি, আমি ইংরেজি পড়াচ্ছি বা আমি ইংরেজি পড়াইতেছি, তাহলে সাবজেক্ট হচ্ছে আমি, আই। হ্যাঁ, আই এর পরে কি হয়? এম হয়, এম। পড়াচ্ছি এর ইংলিশ কি? টিচিং। পড়ানোর ইংলিশ হচ্ছে টিচ, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে গেছে টিচিং। কি পড়াচ্ছি? ইংলিশ পড়াচ্ছি, তাহলে আই এম টিচিং ইংলিশ। এখন মনে রাখতে হবে এটা আমাদের, যে আই এর পরে এম হয়, ইউ এর পরে আর হয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে যে আই এর পরে এম হয়, ইউ এর পরে আর হয়, আই এর পরে এম হয়, ইউ এর পরে আর হয়। এখন মনে রাখতে হবে যে সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট হলে প্লুরাল ভার্ব। সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট হলে প্লুরাল ভার্ব। তাহলে আই এর পরে এম হয়, ইউ এর পরে আর হয়, সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট হলে প্লুরাল ভার্ব। মনে রেখেছো? ওকে, এখন দেখো সিঙ্গুলার সাবজেক্ট হি, তাহলে এর সাথে কি হয়? সিঙ্গুলার ভার্ব ইজ। শি, এর সাথে সিঙ্গুলার ভার্ব ইজ। নাহিদ ইজ, ইট ইজ। এই ইজটা যে সিঙ্গুলার ভার্ব, এটা কি বলতে হবে আর কিছু? কারণ এর শেষে তো এস আছে, এই যে এস, এসতে সিঙ্গুলার। এখন দেখো এদিকে দে আছে, দেটা তো প্লুরাল, প্লুরাল হলে ভার্বটাও কি হবে? প্লুরাল। আর বয়েজ প্লুরাল, ভার্বটা হবে আর। উই প্লুরাল, ভার্বটা হবে আর। ফ্রেন্ডস প্লুরাল, ভার্বটা হবে আর। তাহলে বুঝতেই পারছো সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্বকে গ্রহণ করে। ওকে, আর আই এর পরে এম, ইউ এর পরে আর হয়। এখন আমরা দেখি যে আমি কাজে যাচ্ছি, আমি কাজে যাচ্ছি, তাহলে সাবজেক্ট কি? আই। আই এর পরে কি হয়? এম হয়, দিলাম এম। ভার্বের সাথে আইএনজি দিলে কি হয়? গোয়িং। কোথায় যাচ্ছি? টু ওয়ার্ক।
হ্যাঁ, এখানে আমি প্রথমেই ভেবে নিচ্ছি যে চয়েস হয় রস্যিকার সি আছে, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সেইভাবে আমি স্ট্রাকচারটা সাজাইলাম যে সাবজেক্ট এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আমি কাজে যাচ্ছি না, তাহলে এম এর সাথে একটা নট লাগাই দিতে হবে, আই এম নট গোয়িং টু ওয়ার্ক। এম নটকে শর্ট করে এইন্ট বলা হয়। আমি কি কাজে যাচ্ছি প্রশ্ন করছে, তাহলে ওই এমটাকে সামনে আনতে হবে, এম আই গোয়িং টু ওয়ার্ক। আমি কি কাজে যাচ্ছি না, এম এর সাথে নট বসাইতে হবে, সামনে নেই, এম নট আই গোয়িং টু ওয়ার্ক। এম নটকে শর্ট করে আবার এইন্ট বলা যায়। হ্যাঁ, এম নট আই গোয়িং টু ওয়ার্ক, এটাকে অনেকে এম আই নট গোয়িং বললে, ওটাও রাইট। আমি কখন কাজে যাচ্ছি, কখনের ইংলিশ হোয়েনটাকে সামনে আনবো আমরা, হোয়েন এম আই গোয়িং টু ওয়ার্ক। আমি কেন কাজে যাচ্ছি, হোয়াই এম আই গোয়িং টু ওয়ার্ক। আশা করছি এটা আর বোঝাইতে হবে না। এখন আমরা চলে আসি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা একটু আগে কিন্তু শিখে আসলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, শিখে আসছি না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওখানে যে আমরা তেসে তেসি তেসো পড়েছি, ওই তেসে তেসি তেসো বা ছি ছ যেগুলো ছিল ওই ঠিক একই, ওগুলোর সাথে শুধুমাত্র যুক্ত হবে লাম, লে, ল, ম, এগুলো যুক্ত হবে। হ্যাঁ, লাম, এই যে ম যুক্ত হয়েছে লে, হ্যাঁ ল, এই ল ম এইগুলোই যুক্ত হবে, লেন এগুলো যুক্ত হবে। তার মানে একটু আগে আমরা যেটা শিখে আসছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তেসে তেসি তেসো, হ্যাঁ সি এগুলোর সাথে শুধু লাম, লেন, হ্যাঁ ল, ম এগুলো যুক্ত হলে সেটাকে আমরা বুঝে নিতে পারবো যে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন এক্সাম্পলটা হয় এরকম যে আমি ইংরেজি পড়াচ্ছিলাম, একটু আগে আমাদের এক্সাম্পল ছিল আমি ইংরেজি পড়াচ্ছি, আর এখন এসে এখানে হয়ে যাবে আমি ইংরেজি পড়াচ্ছিলাম। কি পড়াচ্ছিলাম, তাহলে কে পড়াচ্ছে, আমি, আই। হ্যাঁ, ভার্বের সাথে এখানে যুক্ত করবো আমরা ওয়াস নতুবা ওয়্যার, ওয়াস নতুবা ওয়্যার, কারণ এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্টের পরে আমরা ইউজ করবো ওয়াস অথবা ওয়্যার, ওয়াস অথবা ওয়্যার। এখন আই এর পরে ওয়াস হয়, ইউ এর পরে ওয়্যার হয়, এটা মনে রাখতে হবে। আই এর পরে ওয়াস হয়, ইউ এর পরে ওয়্যার হয়, এটা মাথায় রাখতে হবে। তাহলে আই এর পরে ওয়াস, তারপরে ভার্বের সাথে আইএনজি দিব, টিস আইএনজি, কি পড়াচ্ছি, ইংলিশ পড়াচ্ছি, তাহলে আই ওয়াজ টিচিং ইংলিশ। এটা মনে রাখতে হবে, আই এর পরে ওয়াস, ইউ এর পরে ওয়্যার। এবং মনে রাখতে হবে সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট হলে প্লুরাল ভার্ব। সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব। যেমন হিটা সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্বকে ওয়াস, শি ওয়াস, নাহিদ ওয়াস, ইট ওয়াস, কারণ সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব। এখন দেখো প্লুরাল, দে ওয়্যার, বয়েস ওয়্যার, উই ওয়্যার, ফ্রেন্ডস ওয়্যার, তাহলে দেখো প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব। তাহলে আমরা একটু এক্সাম্পল দেখি যে আমি কাজে যাচ্ছিলাম, আমি কাজে যাচ্ছিলাম, এই যাচ্ছি এর সাথে লাম যুক্ত হয়েছে, তাহলে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সাবজেক্ট আই ওয়াজ, ভার্বের সাথে আইএনজি গোয়িং, কোথায় যাচ্ছি, টু ওয়ার্কে যাচ্ছি। আমি কাজে যাচ্ছিলাম না, ওয়াসন্ট। আমি কি কাজে যাচ্ছিলাম, ওয়াস আই। আমি কি কাজে যাচ্ছিলাম না, ওয়াসন্ট আই বা ওয়াস নট আই। ওকে, আমি কখন কাজে যাচ্ছিলাম, হোয়েন ওয়াস আই। আমি কেন কাজে যাচ্ছিলাম, হোয়াই ওয়াস আই। আর আমি কেন কাজে যাচ্ছিলাম না, হোয়াই ওয়াসন্ট আই, হোয়াই ওয়াসন্ট আই। তা আশা করছি বুঝতে পেরেছো। ফিউচার কন্টিনিউয়াসে ক্রিয়ার শেষে থাকবে তে থাকবো, তে থাকবে, তে থাকবেন, এইগুলা থাকবে। তে থাকবো মানে খাইতে থাকবো, গাইতে থাকবো, তিনি কাজটা করতে থাকবেন, তার মানে ভবিষ্যতে শুরু হয়ে চলতেই থাকবে। এই তে থাকবো, তে থাকবে, তে থাকবেন যদি থাকে তখন সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে উইল বি, একটু আগে আমরা দেখলাম সাবজেক্টের পরে ওয়াস ওয়্যার, এখন হবে উইল বি, ভার্বের সাথে আইএনজি অবজেক্ট সব সেম থাকবে। তো আমি ইংরেজি পড়াইতে থাকবো, এই যে তে থাকবো, এই তে থাকবো দেখে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে সাবজেক্ট উইল বি টিচিং ইংলিশ, খুবই সিম্পল। এখন দেখুন, আমি আগামীকাল সারাদিন কাজটি করতে থাকবো, তাহলে আই উইল বি, যেহেতু তে থাকবো আছে, আই উইল বি ওয়ার্কিং অল ডে লং টুমোরো। অল ডে লং মানে সারাদিন, টুমোরো মানে আগামীকাল। এখন যদি আমি বলি যে আমি আগামীকাল সারাদিন কাজ করতে থাকবো না, আই উইল নট বি। হ্যাঁ, ওই উইল নটকে শর্ট করে বলা হয় ওন্ট বি, তাহলে আই উইল নট বি বা ওন্ট বি, বাকি যা আছে তাই। এখন যদি প্রশ্ন করে যে আমি কি আগামীকাল সারাদিন কাজ করতে থাকবো, ওই উইলটা জাস্ট সামনে আনতে হবে, উইল বিটা পুরাটাই সামনে আনা যাবে না, জাস্ট উইলটা সামনে আনতে হবে, উইল আই বি ওয়ার্কিং অল ডে লং টুমোরো। এখন যদি বলে আমি কি আগামীকাল সারাদিন কাজ করতে থাকবো না, এখানে কি আছে আবার না আছে, প্রশ্ন না, তাহলে একই সাথে প্রশ্ন না, জাস্ট আমরা উইল নট, উইল নটটাকে সামনে আনবো, এরপরে আই এর পরে বি যেটা আছে সেটা,
এখন উইল নটকে তুমি শর্ট করে ওন্ট লিখতেই পারো, এটা কোনো ফ্যাক্ট না। তো এরকম যদি হোয়াই আসে তো হোয়াইটা সামনে আমরা দিয়ে দেবো, এগুলো খুবই সিম্পল। হ্যাঁ, এখন আমরা চলে আসছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা অনেকেরই ভুল হয়, এটা ভুল হয়, চিনতে ভুল হয়। এটা যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা চিনতে ভুল হয় অনেকের। এই টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে আসবে হ্যাভ হ্যাজ, সাবজেক্টের পরে আসবে হ্যাভ হ্যাজ, এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম না, ভার্বের কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে আসবে অবজেক্ট। তাহলে সাবজেক্ট, হ্যাভ হ্যাজ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। যেমন হচ্ছে আমি ক্রিকেট খেলেছি, এখন এই ধরনের বাক্যকে অনেকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা অনেকে পাস্ট ইনডেফিনিট টেন্স বলেও ভুল করে, কারণ অনেকে মনে করে যেখানে তো লম্বাও নাই বও নাই তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন অনেকে মনে করে যে না খেলেছি তার মানে আগেই খেলে ফেলেছি, তার মানে এটা পাস্ট টেন্স, কিন্তু এখানে খেলেছি এসি আছে, কি আছে এসি, এই এসি এসএ এসও এসএন এগুলো থাকলে সেটার নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেটার নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, মাথায় রাখতে হবে। সো আমরা মনে রাখবো যে আই এর পরে কিন্তু হ্যাভ হয়, ইউ এর পরে কিন্তু হ্যাভ হয়, এটা মুখস্থ। আই এর পরে হ্যাভ, ইউ এর পরে হ্যাভ, আই এর পরে হ্যাভ, ইউ এর পরে হ্যাভ। এরপরে মনে রাখবো সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট হলে প্লুরাল ভার্ব। সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট হলে প্লুরাল ভার্ব। যেমন সিঙ্গুলার সাবজেক্ট হি, এর সাথে হবে হ্যাজ, শি হ্যাজ, নাহিদ হ্যাজ, ইট হ্যাজ। হ্যাঁ, এখন এগুলো সিঙ্গুলার ভার্ব কেন? কারণ এটা যে সিঙ্গুলার নিয়ে তো কোনো তফাৎ নাই। হ্যাঁ, হি এটা কি সিঙ্গুলার তো তফাৎ, এটা বোঝার কোনো দরকার নেই। কিন্তু এই হ্যাজটা যে সিঙ্গুলার ভার্ব এটা বোঝার উপায় হচ্ছে দেখো শেষে এস আছে, এই যে এস 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 এসটা হচ্ছে সিঙ্গুলার। এখন প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব হয়, দেখো দে হ্যাভ, বয়েজ হ্যাভ, উই হ্যাভ, ফ্রেন্ডস হ্যাভ। অনেকে মনে করে হ্যাভটা কিন্তু সিঙ্গুলার, না, হ্যাভটা হচ্ছে প্লুরাল ভার্ব। হ্যাভটা কি প্লুরাল ভার্ব। তাহলে আমরা এখন কিছু এক্সাম্পল দেখি যে আমি ভাত খেয়েছি, খেয়েছি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে সাবজেক্ট আই, হ্যাভ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন, রাইস। যদি খেয়েছি না তাহলে হবে আই হ্যাভ নট ইটেন। যদি বলে আমি কি ভাত খেয়েছি তাহলে হ্যাভটা সামনে আসবে, হ্যাভ আই ইটেন রাইস। যদি বলে খেয়েছি না, আমি কি ভাত খেয়েছি না, তাহলে হ্যাভেন্ট আই। আর যদি বলে আমি কখন ভাত খেয়েছি তাহলে হোয়েন হ্যাভ আই। আমি কেন ভাত খেয়েছি, হোয়াই হ্যাভ আই। তো পাস্ট পারফেক্ট টেন্সে আমরা চলে আসছি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টেন্স। এটা নর্মালি আমরা অন্যান্য টেন্সের সাথে মানে ওই স্ট্রাকচারটা ভুলে যাব। এতক্ষণ ধরে আমরা যেভাবে আলোচনা করলাম, যেভাবে হলো ঘটনাগুলো, এখন এটা একটু ভিন্নভাবে ঘটবে। এটার চেনার উপায় আছে বাংলা বাক্যের ক্রিয়ার শেষে লম্বা তো থাকবেই, কারণ এটা তো একটা পাস্ট টেন্স, যতই পাস্ট পারফেক্ট টেন্স হোক কিন্তু পাস্ট টেন্স তো, এই জন্য লম্বা তো থাকবেই, কিন্তু দুইটা ঘটনা উল্লেখ থাকবে। একটা বাক্যে দুইটা ঘটনা থাকবে এবং ওই বাক্যে পূর্বে অথবা পরে উল্লেখ থাকবে। তার মানে লম্বা থাকবে প্রথমে, দুইটা ঘটনা উল্লেখ থাকবে এবং পূর্বে পরে উল্লেখ থাকবে। এই সকল ঘটনা উল্লেখ থাকলে তখন সেটার নাম হবে পাস্ট পারফেক্ট টেন্স। সেটার নাম কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, এখন এখানে স্ট্রাকচার দুইটা রয়েছে। হ্যাঁ, এখানে স্ট্রাকচার এই দুইটা আমি এভাবে পড়াবো না, আমি যেভাবে পড়াবো তোমরা সেভাবে পড়বে। আমি পড়াবো এক্সাম্পলের সাথে, যখন তুমি এক্সাম্পলের সাথে পড়বে তখন তুমি সাথে সাথে স্ট্রাকচারটা ধরে ফেলতে পারবে। ওকে, দেখো যে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। প্রথমে আমরা দেখি যে লম আছে ক্রিয়া শেষে, তারপরে ডাক্তার আসা একটা ঘটনা, রোগী মারা যাওয়া একটা ঘটনা, দুইটা ঘটনা উল্লেখ আছে। আবার ওই বাক্যের মধ্যে পূর্বে পরে উল্লেখ আছে, পূর্বে অথবা পরে উল্লেখ আছে। তার মানে তিনটা কোয়ালিটি এখানে মিলে গেছে। তার মানে আমরা বুঝে ফেলেছি যেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স। এখন আমি দেখো এখানে কত সুন্দর করে দেখাই দিচ্ছি যে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। এখানে যেটা আমরা করব, এই রোগী মারা গেল এটা বাংলা বাক্যের কি শেষের অংশ, এই ডাক্তার আসারটা কি প্রথমের অংশ। একটা বাক্যকে এই ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, এই বাক্যটাকে আমি যদি দুই ভাগ করি তাহলে এটা প্রথমের দিকের অংশ, এটা শেষের অংশ। তো বাংলা বাক্যের শেষের অংশটা ইংরেজিতে প্রথমে আসে। দেখো, দ্য পেশেন্ট হ্যাড ডাইড। তো রোগী মারা যাওয়ার ঘটনাটা ইংরেজিতে প্রথমে আসবে এবং বাংলা বাক্যের শুরুতে যে ঘটনাটা, ডাক্তার আসার ঘটনাটা, ওইটা শেষে যাবে, দ্য ডক্টর কেম। তার মানে বাংলা বাক্যের শেষেরটা পিছন থেকে শুরু হবে, হ্যাঁ, পিছন থেকে ইংরেজি ট্রান্সলেশন শুরু হবে, এটা মাথায় রাখতে হবে। এরপরে আমরা দেখব যে এখানে কি উল্লেখ আছে। এখানে উল্লেখ আছে পূর্বে, এখানে আছে কি পূর্বে। তো পূর্বের ইংলিশ কি? পূর্বের ইংলিশ হচ্ছে বিফর। পূর্বের ইংলিশ কি? বিফর। তাহলে প্রথমে আমরা রোগী মারা যাওয়ার ঘটনাটা লিখব, তারপরে উল্লেখ করব বিফর, তারপরে কি করব? বিফর। এখন বিফর মানে কি? পূর্বে। তাহলে পূর্বের অংশে হ্যাড যুক্ত করে দেব, এই যে হ্যাড।
এতক্ষণ আমরা বুঝতে পারি নাই যে পেশেন্ট ডাইট হবে সেটা বুঝতে পারছি, কিন্তু হ্যাডটা কোথায় বসবে, এইখানে নাকি ডক্টরের কাছে, সেটা আমরা বুঝতে পারি নাই। যেহেতু আমরা দেখতে পাচ্ছি বিফোর মানে কি পূর্বে, তাহলে পূর্বের অংশে হ্যাড যুক্ত করে দিব। হ্যাঁ, দিলাম। এখন হ্যাড যেহেতু যুক্ত হয়ে গেছে, হ্যাড যার সাথেই যুক্ত হোক অক্সিলারি ভার্ব হিসাবে, এর পরবর্তী অংশ ভার্বটা কি হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, এটা চিরসত্য। অক্সিলারি ভার্ব হ্যাডের পরে পরবর্তী মেইন ভার্ব ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তাহলে হ্যাড ডাইড হবে, এটা নিশ্চিত। এখন একটা অংশে যেহেতু হ্যাড বসেই গেছে, তাহলে অপর অংশ যেটা বাকি থাকলো ওখানে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়ে যাবে, মানে ভার্বের পাস্ট ফর্ম হয়ে যাবে নর্মালি। তাহলে খুবই সিম্পল, আমরা দেখি যে বাংলা বাক্যের শেষের অংশ প্রথমে হবে ইংরেজিতে আর শুরুর অংশ হবে শেষে। এখন আমরা দেখব পূর্বে উল্লেখ থাকলে বিফোর লিখবো, আফটার লেখা থাকলে আফটার লিখবো। এখন বিফোর মানে যেহেতু পূর্বে, পূর্বের অংশে হ্যাড যুক্ত হবে। আফটার মানে যেহেতু পরে, তাহলে পরের অংশে হ্যাড যুক্ত হবে, এইটুকুই তফাৎ। আর যার সঙ্গে হ্যাড যুক্ত হবে তার সঙ্গে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর যার সঙ্গে হবে না তার সঙ্গে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে তুমি আসার পরে, তাহলে কে গেল, আমি গেলাম। তাহলে প্রথম অংশটা আমাদের শুরুতে লিখতে হবে যে আই ওয়েন্ট। কেন আমি ওয়েন্ট লিখলাম, কেন আমি হ্যাড গন লিখলাম না, কারণ এখানে আছে পরে মানে আছে আফটার, আর আফটার মানে হচ্ছে পরের অংশে হ্যাড যুক্ত করবো। হ্যাঁ, পরের অংশ ইউ হ্যাড কাম, এই হ্যাড যুক্ত করবো এইখানে। হ্যাডের পরে হ্যাড যেহেতু যুক্ত হয়েছে, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কাম কেম কাম। এখন একটা অংশে যেহেতু হ্যাড যুক্ত হয়েই গেছে, অপর অংশে ভার্বের পাস্ট ইউজ করবো। খুবই সিম্পল, এগুলো এখানে লিখে দেওয়া আছে, যেটা আমি এতক্ষণ ধরে বকবক করলাম। হ্যাঁ, আর এগুলোই আসলে স্ট্রাকচার অনুযায়ী লিখে দিয়েছে। অনেকে বলে তো ভাই স্ট্রাকচার দিয়ে দিছে, স্ট্রাকচার তো লাগে না। আমার এখানে যারা কথা আমার শুনেছে তাদেরকে স্ট্রাকচার লাগবে, আরও লাগবে না, যারা চায় তাদের জন্য ওটা দিয়েছে ওভাবে। এখন চলে আসো ফিউচার পারফেক্ট টেন্স। এখানে মনে রাখতে হবে যে ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে, এরকমটা বোঝাবে। হ্যাঁ, তো এখানেও দুইটা কাজ থাকবে, দুইটা কাজের মধ্যে একটা আগে একটা পরে বোঝাবে, সেম বিষয়। কিন্তু এখানে লমা থাকবে না, কারণ এটা তো ফিউচার পারফেক্ট টেন্স, তাহলে লমা থাকবে কেন? এখানে ব থাকবে, যে ব, হ্যাঁ, বেন, এগুলো থাকবে, ব বেন এগুলো থাকবে। কিন্তু ব বেনের পাশাপাশি এখানে এরকম থাকবে যে এ থাকবেন, এইরকম থাকবে এ একটা হচ্ছে তে থাকবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আর ফিউচার পারফেক্ট টেন্সে হয় এ থাকবো। এই এ আর তে শুধুমাত্র তফাৎ, তাহলে দেখো কতটুকু সিম্পল তফাৎ। হ্যাঁ, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে হয় তে থাকবেন, আর ফিউচার পারফেক্ট টেন্সে হয় এ থাকবেন। হ্যাঁ, এখানেও ঠিক সেম, একটু আগে আমরা যে এক্সাম্পলটা দেখেছি সেই সেম বিষয়, শুধু এখানে এই যে হ্যাড যুক্ত হইল না, এই হ্যাডের পরিবর্তে হবে উইল হ্যাভ। এই হ্যাডের জায়গায় কি হবে, শুধুমাত্র উইল হ্যাভ। এই এতটুকুই তফাৎ, এছাড়া যা পড়াইছি সব সেম। এই হ্যাডের পরিবর্তে হবে উইল হ্যাভ। আর একটা তফাৎ আছে। এখন বলো ভাই, আপনি বললেন যে একটাই তফাৎ, এখন আবার একটা তফাৎ। ভাই, তোমাদেরকে সহজ করে দেওয়ার জন্যই তো বলতেছি, তাই না? তো আমরা মানে সিস্টেমটা একই, শুধু আমাদের অক্সিলারি ভার্ব হিসাবে ওখানে যুক্ত হয়েছে হ্যাড, আর এখানে যুক্ত হবে উইল হ্যাভ। আর একটা তফাৎ হচ্ছে, এখানে যে অংশে হ্যাড যুক্ত হয় সেখানে তো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, ঠিক একইভাবে ওখানেও যে অংশে উইল হ্যাভ যুক্ত হয় সেই অংশে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, এটা নিশ্চিত। শুধু অপর অংশে এখানে পাস্ট ইনডিফিনিট হলো না, ওই অপর অংশটার মধ্যে এখানে শুধু তফাৎ রয়েছে, ওই অপর অংশটাতে তোমরা শুধু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দেবে, এতটুকুই তফাৎ। তার মানে তফাৎ হচ্ছে কি, এখানে হ্যাড যে যুক্ত হয়েছিল, এই হ্যাডের পরিবর্তে ওখানে যুক্ত হবে উইল হ্যাভ, আর উইল হ্যাভ যুক্ত হলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অপর অংশে পাস্ট ইনডিফিনিট না হয়ে হবে প্রেজেন্ট ইনডিফিনিট, এতটুকুই তফাৎ। হ্যাঁ, বাকি সব সিস্টেম কিন্তু একই। যেমন আমি এক্সাম্পল দিই তোমাদের, যে তারা আসার পূর্বে আমি পড়া শেষ করে থাকবো বা করিয়া থাকবো। এখন দেখো, শেষ করে এ থাকবো, এমন কিন্তু না যে করতে থাকবো। যদি করতে থাকবো হয়তো, তাহলে আমরা চিন্তা করতাম যে হ্যাঁ, এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়তো। কিন্তু এখানে তে থাকবো না, এখানে আছে এ থাকবো, করে এ থাকবো। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে দুইটা কাজও আছে, তারা আসার কাজ একটা, আর আমি পড়া শেষ করার কাজ একটা। দুইটা কাজ রয়েছে, পূর্বে বললে উল্লেখ রয়েছে, আবার ক্রিয়া শেষে এ থাকবো আছে। সবকিছু বিবেচনা করে দেখলাম এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। আর ফিউচার পারফেক্ট টেন্সে কি হয়,
পরের যে অংশ আমি পড়া শেষ করে থাকবো, এটাকে আমরা সামনে নিয়ে আসবো যে আই উইল হ্যাভ ফিনিশড মাই লেসন। এখন আমরা বলতে পারি উইল হ্যাভটা কেন আমি এখানে নিলাম, কেন আমি পিছনে দিলাম না? কারণ এখানে তো বলছে পূর্বে, আর পূর্বে মানে কি, পূর্বের অংশেই তো উইল হ্যাভ যুক্ত হবে, তো শুরুতে যেটা লাগবে ওর সাথেই তো উইল হ্যাভ যুক্ত হবে, আর উইল হ্যাভ যুক্ত হলে তো ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম হবেই, আর একটাতে ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম হলে অপর অংশ তারা আসার যে অংশটা ওইটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে তারা আসা মানে কি, বিফোর দে কাম, বিফোর দে কাম। এখন তারা না এসে যদি বলতো যে সে আসবে, হ্যাঁ সে আসার পূর্বে তারার জায়গায় যদি সে আসতো তখন হি কামস হইতো, কারণ হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হয়, এই জন্য ওটাকে আবার আলাদা করে দেখাই দিয়েছি। তো যাই হোক, আমরা এখন চলে আসলাম কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, কন্টিনিউয়াস টেন্স লাস্ট যে ক্যাটাগরি সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রথমেই মনে রাখো এটা কিন্তু প্রেজেন্ট, প্রেজেন্ট মানে কি বর্তমান, ওকে। কন্টিনিউয়াস মানে কি চলমান, তার মানে বর্তমান কালে এমন একটা ঘটনা যেটা চলমান, চলতেছে, চলতেছে মানে কি তেসি, তেসো, তেসে এগুলো থাকবে, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি তেসে, তেসি, তেসো এগুলো থাকবে, হ্যাঁ, বা ছি, ছ, ছিলেন এগুলো থাকবে। এখন পারফেক্টটা থাকার কারণে বৈশিষ্ট্য হচ্ছে এটা পারফেক্ট কন্টিনিউয়াস একই সাথে যখন থাকবে এর মানে হচ্ছে সেখানে সময় উল্লেখ থাকবে। পারফেক্ট কন্টিনিউয়াস একই সাথে থাকার মানে হচ্ছে সেখানে সময় উল্লেখ থাকবে। আবারও বলছি, পারফেক্ট কন্টিনিউয়াস একই সাথে উল্লেখ থাকার মানে হচ্ছে সেখানে সময় উল্লেখ থাকবে। আচ্ছা, তার মানে এখানে আমরা বুঝতে পারলাম যে ক্রিয়ার শেষে থাকবে তেসে, তেসি, তেসো, এটা থাকবেই মাস্ট, কারণ এটা এক ধরনের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস একই সাথে থাকার কারণে আমরা বুঝতে পারবো যে এখানে অবশ্যই সময় উল্লেখ থাকবে, এবং এখানে অক্সিলারি ভার্ব যেটা সাবজেক্টের পরে বসে সেটা হিসেবে এখানে ব্যবহৃত হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। এরপরে ভার্ব প্লাস আইএনজি তো হবেই, কারণ এটা তো কন্টিনিউয়াস এক ধরনের, তো ভার্ব প্লাস আইএনজি তো হবেই। এখন সিন্স অথবা ফর হবে, সিন্স অথবা ফর, কোথায় সিন্স ফর হবে সেটা আমরা পরে বুঝতেছি, আপাতত স্ট্রাকচারে বুঝে নাও যে সিন্স অথবা ফর হবে। এরপরে টাইম হবে, তারপরে অবজেক্ট হবে, ওকে। বাকিটা আমরা এখানে দেখে নিব। এখন আমাদের সাবজেক্ট হ্যাভ বিন হবে নাকি হ্যাজ বিন হবে, এই বিষয়ে কোশ্চেন থাকে অনেকে যে হ্যাভ বিন হবে নাকি হ্যাজ বিন হবে। আই এর পরে সবসময় হ্যাভ বিন, ইউ এর পরে সবসময় হ্যাভ বিন, ওই হ্যাভের যে হ্যাভ হ্যাজের যেটা নিয়ম সেটাই। এরপরে সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট হলে প্লুরাল ভার্ব, এগুলো কি আর পড়াইতে হবে? পড়াইতে হবে না, ওকে। এখন আমরা এই যে সিন্স এবং ফরের ঝামেলাটা একটু মেটাই। যদি নির্দিষ্ট সময় হয় তাহলে হবে সিন্স, আর যদি ব্যাপক সময় হয় তাহলে হবে ফর। এখন অনেকে বলে ভাই আমি নির্দিষ্ট ফির্দিষ্ট এগুলো কিছু বুঝতেছি না, আমাকে আরো সহজ করে দেন। ওকে, দেখো প্রথমে বোঝাই যে নির্দিষ্ট জিনিসটা কি, তারপরে আমি তোমাকে সহজ করে দিচ্ছি। নির্দিষ্ট হচ্ছে স্যাটারডে, ধরো যে আজকে হচ্ছে শনিবার, আজকে যদি শনিবার হয় এই শনিবারে তুমি কি বলতে পারবে যে আজকে রবিবার? বলতে পারবে না। তার মানে কি আজকের দিনের জন্য এটা স্যাটারডে, স্যাটারডেই, এটাকে তুমি আর চেঞ্জ করতে পারবে না, বা এটার বিপরীতে কিছু বলতে পারবে না। তার মানে এটা নির্দিষ্ট সময়। এখন সকাল 8টা বাজে, এখন 8টার সময় তুমি গিয়ে বলতে পারো না যে দুপুর 2টা বাজে, কারণ 8টা বাজে মানে কি মর্নিং, সকাল সকালে, এটা নির্দিষ্ট একটা সময়। এই সময়ে, এই ভোরবেলা উঠে যখন সূর্য উঠে তোমার কাছে, এই সূর্য ওঠার এই সময়টাকে বলা হয় মর্নিং। মর্নিংয়ে এই সময় তুমি অন্য কোনো একটা কিছু বলতে পারবে না, অন্য কোনো সময় নিয়ে আসতে পারবে না। বিষয়টা আরো সহজ করে বলি, যদি বলে তোমাকে 1 উইক, এখন তোমাকে আজকে বললো যে 1 উইক, এখন আমি তোমাকে পাল্টা কোশ্চেন করতে পারি যে 1 উইক, এই মাসের কোন 1 উইক? এই মাসে তো 4টা উইক রয়েছে, এই 1 থেকে 7 তারিখ, 8 থেকে 14 তারিখ, এরকম 4টা উইক রয়েছে। তুমি কোন উইকের কথা বলতেছো? এটা কি নির্দিষ্ট করে বোঝানো হলো? হলো না। যদি বলে যে 2 আওয়ার্স, 2 আওয়ার্স, 2 আওয়ার্স কোন 2 আওয়ার্স? 8টা থেকে 10টা, নাকি 10টা থেকে 12টা, নাকি 12টা থেকে 2টা? এটা তো নির্দিষ্ট হইল না। কিন্তু আমি যদি বলি যে 2 AM, তার মানে কি এক্স্যাক্টলি 2 AM, হ্যাঁ, সকাল 2 AM মানে 2 AM। হ্যাঁ, তো এখন বিষয়টা বুঝতে হবে যে কোনটা নির্দিষ্ট সময় আর কোনটা ব্যাপক সময়। আশা করছি বুঝতে পারছো। তারপরেও যদি না বোঝো তাহলে খেয়াল রাখবে বাংলা বাক্য। বাংলা বাক্যে কি আছে? থেকে আছে নাকি ধরে আছে? যদি থেকে থাকে তাহলে আমরা ধরে নেব সেটা নির্দিষ্ট সময় এবং ইউজ করব সিন্স, আর যদি ধরে থাকে তাহলে ধরে নেব সেটা ব্যাপক সময় এবং ইউজ করব ফর।
তাহলে থেকে সিন্স ধরে ফর, থেকে সিন্স ধরে ফর। যেমন দেখো আমি সকাল থেকে দেখো থেকে সিন্স তার মানে কি সিন্স মর্নিং, সোজা কথা সকাল থেকে সিন্স মর্নিং। এখন দেখো 2 ঘন্টা ধরে তাহলে ফর 2 আওয়ার্স, তাহলে থেকে সিন্স ধরে ফর। ওকে, এখন দেখো আমি সকাল থেকে বই পড়তেছি, সাবজেক্ট এখানে আই এর পরে হয় হ্যাভ বিন বসালাম, ভার্বের পাস্ট ফর্ম বসাবো, তাহলে পড়তেছি রিডিং, আই হ্যাভ বিন রিডিং, কি পড়তেছি বুক পড়তেছি, সকাল থেকে সিন্স মর্নিং শেষ। তাহলে দেখো আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলতেছি, আই হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি প্লেইং, কি বলতেছি ফুটবল, কয়েক ঘন্টা ধরে 2 ঘন্টা ধরে ফর 2 আওয়ার্স। খুব সিম্পল। যখন হবে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তখন যেহেতু সাবজেক্ট নাই তখন আমরা ইটকে সাবজেক্ট হিসেবে ধরবো, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। আর যদি 2 ঘন্টা ধরে বৃষ্টি হয় ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। তো সিম্পল না আসলে, খুব কিন্তু কঠিন না। হ্যাঁ, যদি কেউ মনোযোগ সহকারে পড়ে তার কাছে খুব ভালো লাগবে যে না আমি এত বছর ধরে যে জিনিসটা শিখতে পারি নাই, যে জিনিসটা আমি আয়ত্ত করতে পারি নাই, সেটা আমি আজকে একটা ক্লাসে শিখে যাচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল, এখন আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চলে আসবো। আমরা যদি আগের টেন্সটা বুঝে থাকি তাহলে এটা কোনো ব্যাপারই না, এটা কোনো ব্যাপার না। আগে যেটা আমরা পড়লাম যে সাবজেক্টের পরে হ্যাভ বিন হ্যাজ বিন, ওই জায়গায় এখন এসে লাগাই দেব শুধুমাত্র হ্যাড বিন, এইটুকুই। আগে যেটা আমরা বললাম হ্যাভ বিন হ্যাজ বিন, এখন শুধু ওইখানে এসে লাগাই দেবো হ্যাড বিন। এটাই তফাৎ, আর কোনো তফাৎ নাই, এটাই তফাৎ, হ্যাড বিন। তো আমরা দেখি আসলে এটা আমরা হ্যাড বিন বুঝলাম, কিন্তু এখানে কিভাবে বুঝবো? ওই আগে যেটা ছিল যে ওখানে তেসো তার সাথে এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ছিল, এখানে যেহেতু পাস্ট কন্টিনিউয়াস তার সাথে পারফেক্ট, তার মানে এখানে সময় উল্লেখ থাকবেই মাস্ট, কিন্তু যেহেতু পাস্ট কন্টিনিউয়াস তাহলে এখানে হবে তেছিলাম, তেছিলে বা ছিল, ছিলেন, এইগুলো থাকবে এবং তার সাথে সময় উল্লেখ থাকবে। সময় উল্লেখ না থাকলে তো আবার সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে নর্মালি। হ্যাঁ, আগের যে এক্সাম্পলগুলো ছিল আমি কিন্তু সেগুলোই বারবার ঘুরিয়ে পেঁচিয়ে দিচ্ছি, কারণ এতে করে তোমার শেখাটা সহজ হয়ে যাবে। আমি যদি বারবার ভিন্ন ভিন্ন এক্সাম্পল দিতাম তাহলে তুমি এটাকে অনেক কঠিন ভেবে নিতে। দেখো আমি তোমাদেরকে বলেছি আমি সহজে শেখাবো, সহজে। আর এখন আমি চিন্তা করেছি যে কিভাবে শেখালে সহজে শিখতে পারবে, কোন এক্সাম্পল দিলে তুমি সহজে বুঝতে পারবে, আমি সেটা এখানে গুরুত্ব দিয়েছি। এখানে আমার পাণ্ডিত্য আমি এখানে দেখাইতে আসি নাই, তোমাকে কিভাবে শেখানো যায় আমি সেই চেষ্টাটা করতেছি। এখানে আমি সকাল থেকে বই পড়তেছিলাম, আগে ছিল পড়তেছি সকাল থেকে, আর এখন আমি লিখেছি পড়তেছিলাম। তো আই যেহেতু তেছিলাম আছে আর সকাল থেকে আছে, তার মানে আমি বুঝতে পারছি যে এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে। তাহলে আই এর পরে আমরা দেবো হ্যাড বিন রিডিং বুক সিন্স মর্নিং, আই হ্যাড বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স। এটা কি আর পড়াইতে হবে? পড়াইতে হবে না। এখন দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এইখানে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি শিখেছি বা চেনার উপায়টা কি রেখেছি? তে থাকবেন, এটা তো থাকবেই মাস্ট। আর যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে অবশ্যই সেখানে সময় উল্লেখ থাকবে, এবং এখানে তফাৎটা হচ্ছে এটাই, সাবজেক্টের পরে হ্যাড বিন না হয়ে বসবে উইল হ্যাভ বিন। কি বসবে? উইল হ্যাভ বিন। কি বসবে? উইল হ্যাভ বিন। আমি সকাল থেকে বই পড়তে থাকবো। হ্যাঁ, এখানে এমন না যে পড়তেছি, সকাল থেকে বই পড়তেছি, বা এমন না পড়তেছিলাম, এখানে হচ্ছে পড়তে থাকবো, এই এতটুকুই ডিফারেন্স। আমি সকাল থেকে বই পড়তে থাকবো, এখন পড়তে থাকবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আর যেহেতু সময় উল্লেখ রয়েছে সকাল থেকে, তার মানে হচ্ছে এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি জাস্ট সাবজেক্টের পরে কি দেবো? উইল হ্যাভ বিন দিব। আই উইল হ্যাভ বিন রিডিং বুক সিন্স মর্নিং, আই উইল হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।